হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা মানবিকের শিক্ষার্থীরা? এসএসসি হও, এইচএসসি হও, তোমাদের প্রত্যেকেরই কিন্তু ভূগোলের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জোয়ার ভাটা। সো এখন যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে, আমি যখন ভিডিওটা তোমাদের সামনে প্রকাশ করতেছি, তখন এইচএসসি পরীক্ষা চলে। কিন্তু এই জোয়ার ভাটাটা হচ্ছে আসলে এমন একটা টপিক যেটা মানবিকের সকল শিক্ষার্থীকেই এইটা শিখতে হয়, জানতে হয়। শুধু মানবিকের না, বিশেষ করে যারা হচ্ছে সায়েন্সের শিক্ষার্থী আছো, সায়েন্সের শিক্ষার্থীরাও কিন্তু বিজিএস বইয়ের ওই যে একটা অধ্যায় আছে না ভূগোলের, সেই অধ্যায়ের ভিতরে কিন্তু এই জোয়ার ভাটার ব্যাপারটা নিয়েও আলোচনা আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে জোয়ার ভাটা সংক্রান্ত একটা ছোট্ট একটা ভিডিওতে যদি এই মূল কনসেপ্টটা তোমাদের ভালো করে বুঝাই দিতে পারি, তাহলে তোমাদের কখনোই আর জোয়ার ভাটা নিয়ে প্যারা খাইতে হবে না। সো আজকেই সেই ক্লাসটা, যেখানে খুবই অল্প কথায় জোয়ার ভাটার মূল কনসেপ্টটা আজকে আমরা একদম ক্লিয়ারলি বুঝে ফেলবো। একেবারে ম্যাথমেটিক্যাল ওয়েতে ক্লিয়ারলি বুঝে ফেলবো যে জোয়ারটা আসলে কেন হয়, কখন কখন হয়, এবং এইটা হইলে কি কি হইতেছে। এই পুরো প্যাটার্নটা একটু শিখাই দেবে। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এমসিকিউ আসে, সেগুলো তোমরা এখন থেকে ইজিলি বুঝে ফেলা। সো আমি আর একদমই কথা বাড়াচ্ছি না, আমার পরিচয়টা ছোট্ট করে একটু দিতে চাই। আমার নাম হচ্ছে, আমি এখানে একটু লিখি, আমার নাম কামরুল হাসান শাহিদিন। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না তাই না? এটা বাদ, এখানে একটা অন্য কালার নিতে হবে, একটা সাদা কালার নিতে হবে। আমার নাম কি এখন দেখা যাচ্ছে? এত কালারফুল হয়েছে। হ্যাঁ, এবার একটু হালকা করে দেখা যাচ্ছে। কামরুল হাসান শাহিদিন, এই হচ্ছে আমার নাম। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা লম্বা সময় যাবৎ শিক্ষতে আমি কি পড়াচ্ছি? শিক্ষতে হচ্ছে এই ভূগোল পড়াচ্ছি, তারপরে হচ্ছে আরো বিজিএস পড়াচ্ছি, ইতিহাসে কিছু জিনিস পড়াচ্ছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। চলো আমরা হচ্ছে মূল আলোচনায় প্রবেশ করি যে জোয়ার ভাটা জিনিস আসলে কি। দেখো, এখানে কিন্তু দুটো ছবি আছে সুন্দর। এই ছবিতে এই যে জোয়ারের যেই পার্টটা, এইখানে বোঝা যাচ্ছে পানির পরিমাণটা একটু বেশি, রাইট? এই পানির পরিমাণ বেশির সাথে কিন্তু জোয়ারের সম্পর্ক আছে। তার মানে জোয়ার মানে বেশি পানি। আর ভাটা, এখানে পানিটা নেমে গেছে, পানি অনেক দূরে চলে গেছে, এখানে পানিটা ফাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে ভাটা। তো জোয়ার ভাটা মানে হচ্ছে পানি বেশি হওয়া আর পানি কমে যাওয়া, একদম সহজ হিসাবে। এই ছবিটা খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের সূর্য মামা। এটা কি? আমাদের সূর্য মামা। এইটা হচ্ছে আমাদের চাঁদ মামা। এটা হচ্ছে আমাদের চাঁদ মামা। তো এক পাশে সূর্য মামা আর এক পাশে হচ্ছে চাঁদ মামা। তো দুই পাশে দুই মামাকে নিয়ে আমাদের ভাগ্নে যেটা, মানে এই দুটার ভাগ্নে যেটা, সেটা হচ্ছে আমাদের এই পৃথিবী। এই পৃথিবী মোটামুটি অবস্থান করে যে এক পাশে থাকে চাঁদ আর এক পাশে থাকে হচ্ছে সূর্য। এবং আমরা একটা জিনিস মোটামুটি সবাই জানি যে এই যে মহাবিশ্বে গ্রহ আছে, উপগ্রহ আছে, নক্ষত্র আছে, বিভিন্ন জ্যোতিষ্ক যে আছে, এরা প্রত্যেকেই কি করে? প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করে। প্রত্যেকেই প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করে। যেমন পৃথিবী হচ্ছে কেমন? এই যে পৃথিবী হচ্ছে গোল। পৃথিবী এরকম একটা গোল জিনিস। আমরা পৃথিবীর কোথায় বসবাস করি? আমরা পৃথিবীর উপরের অংশে বসবাস করি। এই উপরের অংশে বসবাস করা সত্ত্বেও পৃথিবী যে এইভাবে ঘুরতেছে, আমরা কেন পৃথিবী থেকে ছিটকে যাই না? আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না এই কারণে, কারণ পৃথিবী আমাদেরকে তার কাছে আকর্ষণ করে ধরে রাখছে। আমরা যদি উপর দিকে এরকম লাফ দেই, আবার আমরা পৃথিবীতে এসে পড়ে যাই, কারণ কি পৃথিবী আমাদের টেনে নিয়ে আসে। সেরকম ভাবে পৃথিবীর যেমন আমাদের কাছে একটা আকর্ষণ আছে, আমাদেরও একটা আকর্ষণ শক্তি আছে পৃথিবীর উপরে, কিন্তু সেইটা পৃথিবীর তুলনায় একেবারে নগণ্য, তাই সেটা আমরা বুঝতেই পারি না। সেটা আমরা বুঝতেই পারি না। আমরা কখন বুঝতে পারি যে আমাদেরও আকর্ষণ আছে? আমরা কখন বুঝতে পারি যে আমাদেরও আকর্ষণ আছে? দেখবা, এক ফোঁটা পানি, কি বলছি, এক ফোঁটা পানি তুমি এই হাতের উপরে রাখবা, দেখবা পানিটা পড়বে না। এরকম উল্টাইলেও দেখবা পানিটা এখানে লেগে আছে। কেন লেগে থাকে? ওইটা কিন্তু মূলত বলা যায় যে আমাদের আকর্ষণের কারণে পানিটা লেগে থাকে। তো আমাদেরও আকর্ষণ আছে, বাট পৃথিবীর তুলনায় সেটা একেবারেই নগণ্য, তাই আমরা বুঝতে পারি না। এই যে পুরো মহাবিশ্বে সবারই একটা আকর্ষণ ক্ষমতা আছে, একে অপরকে আকর্ষণ করে, এটাকে বলা হয় মহাকর্ষ শক্তি। সেম ভাবে এবং এই সিস্টেম ওয়াইজ সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, পৃথিবী সূর্যকে আকর্ষণ করে, চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে, পৃথিবী চাঁদকে আকর্ষণ করে। প্রত্যেকেই প্রত্যেককে আকর্ষণ করে। তবে এইখানে যেটা ফিল করতে পারি আমরা, সেটা হচ্ছে চাঁদের আকর্ষণটা। এই চাঁদের আকর্ষণটা পৃথিবীর উপরে অনেক বেশি পরিমাণে কার্যকরী এবং এটা ইফেক্টিভ এবং এটা দেখা যায়। সূর্য অনেক বড়, তার আকর্ষণ শক্তি অনেক বেশি,
বাট আমরা সূর্যের আকর্ষণটা তুলনামূলক কম অনুভব করতে পারি। বেশি করতে পারি কোনটা? চাঁদেরটা। কারণটা কি? কারণ চাঁদের দূরত্ব পৃথিবীর সাথে সূর্যের তুলনায় অনেক, অনেক কম। সূর্যের আকর্ষণ অনেক বেশি হওয়া সত্ত্বেও সূর্য যেহেতু আমাদের তুলনায় প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে আছে, তাই ওই আকর্ষণ আমাদের উপরে বেশি কার্যকর হয় না। কিন্তু চাঁদ সূর্যের তুলনায় অনেক ছোট হওয়া সত্ত্বেও চাঁদ পৃথিবীর খুবই কাছে। তাই চাঁদের আকর্ষণ পৃথিবীর উপরে বেশি পরিলক্ষিত হয়। এই আকর্ষণটা আসলে কাদের উপরে পরিলক্ষিত হয়? কাদের উপরে? পৃথিবীর প্রত্যেকটা বস্তুর উপরেই। বাট আমরা বুঝতে পারি শুধুমাত্র পানির ক্ষেত্রে। কিভাবে? ধরো পৃথিবীর যে গাছপালাগুলো আছে, গাছপালাগুলো পৃথিবীর সাথে কি শক্তভাবে লেগে আছে, তাই না? শক্তভাবে লেগে আছে। পৃথিবীর মাটি পৃথিবীর সাথে শক্তভাবে লেগে আছে। কিন্তু পৃথিবীর যে সমস্ত উপাদান পৃথিবীতে আছে যেগুলো আমরা দেখতে পাই, এরকম উপাদানের ভিতরে কোন উপাদানটা পৃথিবীর সাথে হালকা করে লেগে আছে? বলো। পানি। পানি পৃথিবীর সাথে শক্তভাবে লেগে নাই। ঠিক যেমনটা গাছ, বিল্ডিং, মাটি পৃথিবীর সাথে শক্তভাবে লেগে আছে। কিন্তু পানি শক্তভাবে লেগে নাই, উপরে ভেসে থাকার মতো অবস্থায় আছে। যেই কারণে যেই কারণে চাঁদ যখন পৃথিবীতে আকর্ষণ করে, তখন এই যে হালকাভাবে লেগে আছে পানি, এই পানিটা চাঁদের দিকে ছুটে যেতে চায়। কি করতে চায়? চাঁদের দিকে ছুটে যেতে চায়। এই যে ছুটে যেতে চাও মানে কি? তার দিকে ফুলে ওঠা। ধরো পৃথিবীর এই অংশে এখন চাঁদ আছে। তার মানে চাঁদ এখান থেকে পৃথিবীর এই জায়গার সকল পানিকে আকর্ষণ করতেছে। তখন এই পানিগুলো কি হয়? চাঁদের দিকে ফুলে ওঠে। চাঁদের দিকে ফুলে ওঠা মানে কি? চাঁদের দিকে ফুলে ওঠা মানে হচ্ছে এই এরিয়াতে পানির পরিমাণটা বেড়ে যাবে। বড়, বড় ঢেউ তৈরি হবে। এখানে যে স্থলভাগ আছে, স্থলভাগের উপরে পানি উঠে যাবে। ওই পরিস্থিতিটাকে বলা হয় জোয়ার। কি বলছি? জোয়ার। তাহলে মূল কারণটা কি? মূল কারণটা হইল চাঁদের আকর্ষণে পৃথিবীর যেই অংশের পানি ফুলে উঠে, স্ফীত হয়ে যায়। যেমন এই যে এখানে দেখো, এখানে দেখো, এখানে কি জোয়ার ভাটা কি একসাথে দেখাইছে নাকি দুইটা একই দেখাইছে? হ্যাঁ, ধরো আমি এই কথাটাই বলতে পারি। এখানে চাঁদের আকর্ষণের কারণে মনে করো পানি অনেক বেশি বেড়ে গেছে। মানে কি? গোল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধরো এই পাশে পানি আছে, এই পাশে পানি, দুই পাশের পানিগুলো চাঁদের নিচের দিকে আসতে শুরু করছে। তার মানে এখানে পানিটা বেড়ে গেছে। এটাই হচ্ছে জোয়ার। আবার এখানে ধরো চাঁদের আকর্ষণ কাজ করলো, বাট এই প্রান্তে কিন্তু চাঁদের কোনো আকর্ষণ কাজ করে নাই। বরং চাঁদের নিচে এই পানিগুলোই চলে আসছে, তখন এইখানের পানিগুলো কি কমে যায়। এই কমে যাওয়াটা হচ্ছে মূলত ভাটা। কমে যাওয়াটা কি? ভাটা। তার মানে আমরা দেখলাম যে পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণও আছে, সূর্যের আকর্ষণও আছে। কিন্তু সূর্য অনেক বেশি দূরে থাকায় সেই আকর্ষণ আমরা খুব একটা বুঝতে পারি না। বাট আকর্ষণ কিন্তু আছে। বাট চাঁদ আমাদের কাছে থাকার কারণে সেই আকর্ষণ আমরা বুঝতে পারি। আর এই আকর্ষণের কারণে পানি চাঁদের দিকে ফুলে ওঠাকেই জোয়ার বলে। আর এই জায়গার পানি ফুলে উঠছে মানে কি? অন্য জায়গা থেকে পানিগুলো এইখানে আসছে বলেই তো এটা ফুলে উঠছে। অন্য যেখান থেকে পানিটা চলে আসছে ওইখানে পানিটা কমে গেছে না? ওইটাকে হচ্ছে ভাটা বলতেছি আমরা। মানে ব্যাপারটা কেমন জানো? ব্যাপারটা খুবই সহজ। একেবারে সহজ। আমি হচ্ছে এখানে আ একটা চিত্র আমি এখানে আঁকায় দেখাইতে চাই। একটু মনোযোগ দিও। কারণ একবার বুঝে ফেললে তোমাদের আর কখনোই এইটা নিয়ে কষ্ট করতে হবে না। মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী। এটা হচ্ছে আমাদের পৃথিবী। আর এটা হচ্ছে আমাদের চাঁদ। ঠিক আছে? সো চাঁদ কি করে? চাঁদ তো হচ্ছে ধরো পৃথিবীর চারপাশে এইভাবে ঘুরে। আবার পৃথিবীও কিন্তু নিজে, নিজে ঘুরতেছে। দ্যাটস ওয়াই পৃথিবীর বিভিন্ন প্রান্ত বিভিন্ন সময় চাঁদের নিচে চলে যাচ্ছে। এই চাঁদটাকে তুমি একটা চৌম্বক কল্পনা করো। লোহার টুকরা আছে না? ধরো ছোট্ট, ছোট্ট লোহার টুকরা তুমি হাতের ভিতরে রাখছো। রাখার পর তুমি যদি একটা বড় চুম্বক নিয়ে আসো, ধরো চুম্বকটা তুমি এখানে রাখছো, লোহার টুকরাগুলো কিন্তু চুপচাপ এখানে পড়ে থাকবে। কোনো ধরনের রিঅ্যাকশন করবে না। বাট এই
চুম্বকটা যদি তুমি আস্তে 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 আনতে আনতে এই হাতের উপরে নিয়ে আসো, দেখবা এই লোহার টুকরাগুলো চুম্বকের দিকে যাওয়ার জন্য খাড়া হয়ে যাবে, একটু ফুলে উঠতে থাকবে। আবার তুমি এখান থেকে সরায় ফেলবা, লোহাগুলো আবার বসে যাবে, আবার নিয়ে আসবা, আবার খাড়া হয়ে যাবে, আবার সরাই দাও। এইটাই চাঁদ হচ্ছে একটা চুম্বকের মতো কাজ করে। চাঁদ পৃথিবীর চারপাশে এরকম ঘুরতে থাকে, এবং ধরো চাঁদটা এখানে আছে, পৃথিবী নিজেও তো হচ্ছে ঘুরতেছে, ঘুরে ঘুরে পৃথিবীর যেই প্রান্ত যখন চাঁদের নিচে যায়, ওই প্রান্তে কি হয় জানো, এই দুই সাইড থেকে পানিগুলো এইখানে চলে যায়, গিয়ে পানিটা এভাবে ফুলে ওঠে, মানে ফুলে উঠে চাঁদের দিকে চলে যেতে চায়, বাট দূরত্ব যথেষ্ট বেশি, চলে যেতে পারে না। ওই যে ফুলে উঠলো, ওই ফুলে ওঠাটাই হচ্ছে জোয়ার। আর ফুলে উঠছে কোন জায়গা থেকে, এই পাশ থেকে, আর এই পাশ থেকে পানিটা চলে গেছে, সো এইখানে হবে হচ্ছে ভাটা। এখানে কি হবে, ভাটা হবে, এইখানেও ভাটা হবে। মেইন বেসিকটা কি বুঝতে পারছো যে কেন জোয়ার হলো, কেন ভাটা হলো? আমরা সংজ্ঞাটা দেখি। মহাকর্ষ বলের প্রভাবে সমুদ্রের জল স্তর, মানে জলের স্তর স্বাভাবিকের চেয়ে উঁচুতে উঠে আসার ঘটনাকে মূলত জোয়ার বলে। আবার জোয়ারের পরে জল স্তর আবার নিচে নেমে যাওয়ার ঘটনাকে বলা হয় হচ্ছে ভাটা। আর এই জোয়ার ভাটা মূলত পর্যায়ক্রমে চলতেই থাকে, চলতেই থাকে। প্রতিদিন সাধারণত, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা প্রতিদিন সাধারণত দুইটা জোয়ার এবং দুইটা ভাটার ঘটনা ঘটে। দুইবার জোয়ার হয়, দুইবার ভাটা হয়। কেন দুইবার জোয়ার হয়, কেন দুইবার ভাটা হয়, আমরা একটু পরে কিন্তু বুঝবো। এখন তোমরা একটু মনে মনে কল্পনা করো, বা কমেন্টে একটু ছোট্ট করে জানাও, কক্সবাজার গেছো কে কে, বা যে কোনো সমুদ্র দেখতে গেছো কে কে? সমুদ্র দেখতে গেলে তুমি দেখো না যে পানি অনেক বেশি ফুলে উঠতেছে, আবার হচ্ছে ভাটার সময় পানিটা অনেক বেশি নেমে যাচ্ছে, ঢেউ কখনো কখনো কি হয়, ঢেউ অনেক বড় হয়ে অনেক কাছাকাছি চলে আসে পানি, ওইটা হচ্ছে জোয়ারের সময়। তখন চাঁদ ওই মোমেন্টে বাংলাদেশের উপরে অবস্থান করে। চাঁদ যখন অন্যদিকে চলে যায়, তখন হচ্ছে পানিটা অনেক বেশি নেমে যায়, কারণ পানিগুলো তখন ওই চাঁদের নিচে চলে যায়। মানে সিম্পল হিসেবটা হচ্ছে, পানিগুলো কি করে জানো, সব সময় চাঁদকে ফলো করে। মনে করো আমার কপালটা হচ্ছে চাঁদ, আমি যদি পৃথিবী এইভাবে যদি ঘুরতে থাকে, তাহলে কি ঘটনা ঘটবে, সব সময় চাঁদের নিচের যে পানি আছে সেগুলো ফুলে যাবে। এই অংশটা সরে গেল, এই অংশ আসছে, এখানে ফুলে উঠবে পানি, এদিকেও ফুলে উঠবে, এদিকেও, মানে পৃথিবীর যেই অংশ যখন চাঁদের নিচে আসবে তখনই সেই অংশটা ফুলে উঠবে। এটাই হচ্ছে মূলত জোয়ার। আর যে অংশটা এই যে এই অ্যাঙ্গেলে থাকবে, ধরো এইখানে চাঁদ, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই অঞ্চলটা থাকবে সেখানকার পানিগুলি মূলত এই পাশে চলে আসে, সো এখানে হবে ভাটা, এখানে হবে ভাটা। তার মানে একই সাথে পৃথিবীতে দুই অংশে কিন্তু ভাটা চলে, আর এই অংশে জোয়ার চলে। আর জোয়ার যেই পাশে চলে, ঠিক তার বিপরীত পাশেও জোয়ার চলে। এটা কেন চলে একটু পরে আমরা বুঝবো। তাহলে আমরা কি মূল বেসিকটা বুঝতে পারছি যে আসলে জোয়ার কি, ভাটা কি? সহজ কথা, মহাকর্ষ বলের প্রভাবে সমুদ্রের জল স্তর স্বাভাবিকের চাইতে উঁচুতে উঠে আসার ঘটনাকে জোয়ার বলে। আর এই উঁচু থেকে জল আবার নেমে যাওয়াকে হচ্ছে ভাটা বলে। নেমে যাওয়াকে কি বলে? ভাটা বলে। এখন জোয়ার ভাটার তাহলে প্রধান কারণগুলো আসলে কি? প্রধান কারণগুলো হচ্ছে, আমরা একটা পাইছি, মহাকর্ষ বল, চাঁদের আকর্ষণ, একদম মানে একেবারে ফাইনাল কথা, চাঁদের আকর্ষণ। তবে সূর্যের আকর্ষণটাও থাকে, আমি এটা একটু পরে দেখাবো, বাট মেইন রিজনটা কি? চাঁদের আকর্ষণ। ঠিক আছে। দ্বিতীয় কারণটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি। কেন্দ্রাতিক শক্তির এই ব্যাপারটা আসলে কি, এইটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো একটা জিনিস কল্পনা করো, যে পৃথিবীর পুরো অংশে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে, রাইট? পানি আছে। পৃথিবী অনেক গতিতে, উল্টায় গেল কেন, পৃথিবী কি করতেছে, অনেক গতিতে কিন্তু এইভাবে ঘুরতেছে, রাইট? এখন তুমি চিন্তা করো, একটা গতিশীল জিনিস থেকে অন্য কোনো পদার্থ কি ছিটকে যাওয়ার মতো শক্তি তৈরি হয় না? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, যে তুমি তোমার হাত পানিতে ভেজাও, পানিতে হাতটা ভিজাইলা, হাতের চারপাশে পানি ভরে আছে, এইবার তুমি হাতটাকে এইভাবে ঘোরাও, ঘোরাও, কি দেখতে পারবা? এই পানিগুলো ছিটকে চলে যাবে, রাইট? এই পানিগুলো ছিটকে চলে যাবে। কারণটা কি? এই যে তুমি যে ঘুরাইতেছো, এখান থেকে একটা কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা শক্তি তৈরি হচ্ছে এখান থেকে, এটাই হচ্ছে কেন্দ্রাতিক শক্তি।
তাহলে পৃথিবী যে এত দ্রুত ঘুরতেছে, তাহলে পৃথিবীর চারপাশের পানি সেগুলো কি বাইরে ছিটকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় না? অবশ্যই তৈরি হয়। এবং ওই বলের কারণেও পানিগুলো বাইরে ছিটকে যেতে চায়, কিন্তু যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ সে যাবে কোথায়? তার আশেপাশে যাওয়ার জন্য তো কোনো জায়গা নাই। ধরো তোমার হাত থেকে পানি, তুমি হাতটা ঘুরাইলা, এই পানিটা ছিটকে কোথায় পড়বে? মাটিতে পড়বে, মানে কি পৃথিবীতে পড়বে। কারণ পৃথিবীর আকর্ষণ অনেক বেশি এবং ও খুব কাছাকাছিই আছে। কিন্তু পৃথিবীর আশেপাশে এমন তো অন্য কোনো পৃথিবী বা গ্রহ নাই যেখান থেকে ছিটকে ওইটাতে চলে যাবে। সো যেহেতু কোনো কিছু নাই, সে যাইতে পারে না, কিন্তু যাওয়ার চেষ্টা করে। চেষ্টা করে বলতে এইরকম ভাবে ফুলে ওঠে। এইটাও জোয়ার সৃষ্টি করে। কি করে? এইটাও জোয়ার সৃষ্টি। আরো জোয়ার ধরো মূল কারণ কয়টা বের হইলো? একটা হচ্ছে মহাকর্ষ বল, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি যে চাঁদ এবং সূর্যের আকর্ষণের কারণে জোয়ার তৈরি হয়। দ্বিতীয়টা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি, যে পৃথিবীর নিজ অক্ষে ঘোরার কারণে চাঁদের বিপরীত দিকে কেন্দ্রাতিক বল কাজ করে। এবং এই কেন্দ্রাতিক বলটা হচ্ছে চারপাশেই কাজ করে, বাট সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে চাঁদের বিপরীত পাশে। এইটা আসলে কি ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটু আগে আমরা কি আঁকছিলাম মনে আছে? আমরা আবার হচ্ছে পৃথিবী আঁকা শুরু করি। এটা হচ্ছে আমাদের সূর্য। এটা হচ্ছে আমাদের সূর্য, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পৃথিবী, আর এই হচ্ছে আমাদের চাঁদ। এই হচ্ছে আমাদের চাঁদ। দেখো ঘটনাটা কি ঘটলো। প্রথমত হচ্ছে মেইন কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। মেইন কারণ কি? চাঁদের আকর্ষণ। সো চাঁদের আকর্ষণের কারণে কিন্তু এই জায়গায় পানিগুলো ফুলে উঠছে, জোয়ার হয়ে গেছে। পানিগুলো ফুলে উঠছে মানে কি? এইখান থেকে আর এইখান থেকে পানিগুলো এই পাশে চলে গেছে। কথা হচ্ছে এই বিপরীত পাশে কি ঘটনা ঘটছে? বিপরীত পাশে কিন্তু চাঁদের আকর্ষণ ডিরেক্টলি কাজ করতেছে না, কারণ ও তো উল্টা পাশে আছে। সেখানে কি কাজ করতেছে? এইখানে কাজ করতেছে একটা ভিন্ন কিছু। সেই ভিন্ন কিছুটা হচ্ছে ওই যে কেন্দ্রাতিক শক্তি। মানে পৃথিবী যে ঘুরতেছে, ঘোরার ফলে পানিগুলো তো ছিটকে যেতে চায়, যেতে পারতেছে না, বাট ফুলে উঠতেছে। এই পাশে তো অলরেডি চাঁদ আকর্ষণ করে পানিকে ফুলায় তুলছে। সো এইখানে কেন্দ্রাতিক শক্তির খুব একটা কাজ নাই। ওর কাজ কোথায়? যেই পাশে চাঁদের আকর্ষণ নাই ওই পাশে। ওই কেন্দ্রাতিক শক্তির ফলে এই পাশে চাঁদের যেহেতু আকর্ষণ নাই, ও এই পাশে পানিকে এইভাবে ফুলায় তোলে। এই পাশে সে পানিকে ফুলায় তোলে, তখন এই পাশেও জোয়ার হয়। তার মানে জোয়ার তাহলে পৃথিবীতে এট এ টাইম কয়টা জায়গায় ঘটে? দুই পাশে ঘটে। একটা হচ্ছে ডিরেক্টলি চাঁদের নিচে ঘটে, আরেকটা হচ্ছে চাঁদ যেই পাশে আছে ঠিক তার বিপরীত পাশে ঘটে। কেন ঘটে? কেন্দ্রাতিক শক্তির কারণে। এখন এই জায়গাতে আবার সূর্যের আকর্ষণটাও মাঝে মাঝে ভূমিকা রাখে। এখন বোঝার চেষ্টা করো, আমরা কিন্তু অলরেডি জোয়ার ভাটার প্রকারভেদের মধ্যে চলে আসছি। যে জোয়ারটা চাঁদের ডিরেক্ট নিচে হয়, মানে চাঁদের সরাসরি আকর্ষণে যেটা হয়, সেটাকে বলা হয় হচ্ছে মূলত মুখ্য জোয়ার। মুখ্য বানান কি ঠিক আছে? যাই হোক, ঠিক না থাকলে ঠিক করে দিও। যেই জোয়ারটা ডিরেক্টলি চাঁদের নিচে সংগঠিত হয় এবং চাঁদের সরাসরি আকর্ষণ সেখানে কাজ করে, ওইটাকে বলা হয় মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার। ঠিক আছে? প্রত্যক্ষ জোয়ার। এই একই সময়ে আরেকটা জোয়ার হয় চাঁদের বিপরীত পাশে। এর মূল কারণ কি? কেন্দ্রাতিক শক্তি। ওই জোয়ারটাকে বলা হয় হচ্ছে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার। গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার। আমরা দুইটা জোয়ার পেয়ে গেছি এখানে। আর এই যে দেখো, এই পাশেও জোয়ার হচ্ছে, আমি অন্য কালার ইউজ করি। কি ইউজ করব? পিঙ্ক কালার দিই। এই পাশেও জোয়ার হচ্ছে, এই পাশেও জোয়ার হচ্ছে। এই যে দুই পাশে যে পানিটা ফুলে উঠলে, পানিগুলো আসছে কোত্থেকে? এই পানিগুলো আসছে মূলত এই
এই দুই জায়গা থেকে। তার মানে এইখানকার পানিগুলো এদিকে চলে গেছে, এইখানকার অতিরিক্ত পানিগুলো এদিকে চলে গেছে, এইখানকার গুলো এদিকে এবং এদিকে চলে গেছে। তো এই দুইটা জায়গাতে হচ্ছে মূলত ভাটা। এই দুইটা জায়গাতে হচ্ছে মূলত ভাটা থাকে। ধরো আমি সূর্যের কথা ভুলে গেছি, ধরো সূর্য এখানে নাই, সূর্যের কথা বাদ দিয়ে তুমি জাস্ট এটা কল্পনা করো, তাহলে আমরা দেখলাম যে মহাকর্ষ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি এই দুইটার কারণে পানি ফুলে ওঠাকে জোয়ার বলে, আর অন্য প্রান্তে পানি নেমে যাওয়াকে ভাটা বলে। এখন এই ঘটনাটা দুই রকম জোয়ারের সৃষ্টি করে। যেটা চাঁদের সরাসরি আকর্ষণে চাঁদের নিচে সংঘটিত হয় সেটা হচ্ছে মুখ্য জোয়ার। আবার চাঁদের যেই পাশে চাঁদ আছে ঠিক তার বিপরীত পাশে যে জোয়ারটা হয় এটাকে বলা হয় পরোক্ষ জোয়ার বা গৌণ জোয়ার। এখন সূর্যের ভূমিকাটা কি? সূর্য এত বড় একটা বস্তু, ওর কি কোনো আকর্ষণ নাই? বলছে আকর্ষণ আছে। আছে মানে বিশাল আকর্ষণ আছে। এই আকর্ষণটা কিভাবে কাজ করে বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু দুইটা জোয়ার পাইছি, একটা হচ্ছে প্রত্যক্ষ জোয়ার আর একটা হচ্ছে আমরা পরোক্ষ জোয়ার পেয়ে গেছি। এবার আমরা দেখার চেষ্টা করব আরো দুইটা ক্যাটাগরির জোয়ার আছে এবং ওই দুইটা ক্যাটাগরির জোয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরো এইটা হচ্ছে সূর্য, সূর্য তো অনেক বড় হয় তাই না? সূর্য তো অনেক বড় হয় এবং প্রচুর পরিমাণে তার আলো আছে। ওকে, এটা হচ্ছে সূর্য। আমরা এখানে কচি করে একটা পৃথিবী আঁকাই ফেলি, কচি করে। এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং সেই সাথে আমরা একটা চাঁদ আঁকায় ফেলবো। এইটা হচ্ছে আমাদের চাঁদ, এটা হচ্ছে আমাদের চাঁদ। এখন তুমি বোঝার চেষ্টা করো যে চাঁদ, পৃথিবী, সূর্য। চাঁদ তো এইভাবে চারপাশে ঘুরতেছে, চারপাশে ঘুরতেছে না? পৃথিবীর চারপাশে ঘুরতেছে। ধরো ঘুরতে ঘুরতে চাঁদটা এইখানে অবস্থান করলো, তখন কি ঘটনা ঘটবে? চাঁদের ঠিক নিচে, চাঁদের ঠিক নিচে এই জায়গাতে হবে হচ্ছে কি জোয়ার? কমেন্ট করো, কমেন্ট করো একটু প্লিজ। চাঁদের ঠিক নিচে কি জোয়ার হবে? মু 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 মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার। কমেন্ট করতেছো না তোমরা, বুঝছো? তোমরা কমেন্ট করতেছো না, আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইবও করতেছো না। এত চমৎকার একটা বিষয় খুব সহজ ভাষায় বুঝাইতেছি, সাবস্ক্রাইবও করো না, কমেন্টও করো না, লাইকও দেও না, মানে হতাশ হয়ে গেলাম। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক দাও, কারণ আমরা কিন্তু দারুণ জিনিস বুঝতেছি। এবং আজকে এই কনসেপ্টটা ক্লিয়ার হইলে জোয়ার ভাটা সংক্রান্ত জীবনে কোনো প্রশ্ন ভুল হবে না। আর একটা প্রশ্ন মোটামুটি তোমরা পরীক্ষাটা থেকে পাবাই, সে তুমি সায়েন্সের শিক্ষার্থী হও, 9-10-এর আর্টসের শিক্ষার্থী হও বা কলেজের আর্টসের শিক্ষার্থী হও, এবং এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য খুবই কার্যকরী। ঠিক আছে? তাহলে চাঁদের ঠিক নিচে হইল মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার, এবং চাঁদের ঠিক বিপরীত পাশে হইল কি? পরোক্ষ বা আমরা হচ্ছে হ্যাঁ পরোক্ষ জোয়ার। এখন কথা হচ্ছে সূর্যের আকর্ষণের কোনো কাজ নাই, কোনো ভূমিকা নাই? আছে। সূর্য কি করতেছে? ওর কিন্তু একটা ভালো আকর্ষণ ক্ষমতা আছে, বাট এটা আমরা কম কম বুঝতে পারি। সূর্য এই জায়গা থেকে এইখানে একটা টান দিছে। এই টান দেওয়ার কারণে দেখো এই দুই পাশে যে জোয়ার হইতেছে, পানিটা যাইতেছে কোত্থেকে? পানি যাইতেছে মূলত এইখান থেকে আর এইখান থেকে। কিন্তু সূর্য কি করছে? এইখানকার পানিগুলোকে সম্পূর্ণরূপে দুই পাশে যাইতে দেয় নাই। যদি সূর্য এই সম্পূর্ণ পানিকে দুই পাশে যাইতে না দেয়, তাহলে এইখানে কিছু পানি থেকে যাবে না? আর যখন সূর্য এইখানে আকর্ষণ কাজ করবে, ঠিক শোনো, যখন যেই বস্তু পৃথিবীর যেই পাশে আকর্ষণ করে ঠিক তার বিপরীত পাশে পৃথিবীর কেন্দ্রাতিক শক্তিটা অ্যাক্টিভ হয়, মানে ওটা বোঝা যায়। যখন সূর্য এইখানে আকর্ষণ করছে ঠিক তার বিপরীত পাশে কিন্তু কেন্দ্রাতিক শক্তিও অ্যাক্টিভ হয়ে এইখানেও সম্পূর্ণ পানি দুই পাশে যায় নাই। এর মাধ্যমে তাহলে ঘটনা কি ঘটলো? যখন চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছায় যখন দেখা যায় সূর্য আছে হচ্ছে এই পাশে, পৃথিবী আছে হচ্ছে এইখানে, আর চাঁদ আছে উপর দিকে, মানে এইটা একটা সমকোণের মতো অবস্থান করে, তখন কিন্তু এই জোয়ারগুলো প্রবল জোয়ার হয় না, কারণ আকর্ষণ তো ভাগ হয়ে গেছে। চাঁদ আমাদের কাছাকাছি বলে ও বেশি পানি টানতে পারছে, বাট সূর্য একটু দূরে থাকা সত্ত্বেও মোটামুটি ভালো সংখ্যক পানি কিন্তু ও এখানে ধরে রাখছে। তাই এই যে দুই পাশে জোয়ারটা হইল,
একটা প্রত্যক্ষ জোয়ার একটা পরোক্ষ জোয়ার, এই জোয়ারগুলো কিন্তু মানে প্রবল জোয়ার হইল না। এইটাকে বলা হয় হচ্ছে মরা কটাল। কি বলে? মরা কটাল বলে। কিন্তু যদি উল্টা ঘটনা ঘটে, চাঁদ তো এখানে স্থির থাকবে না, ও তো ঘুরতে ঘুরতে এইখানে চলে আসবে, তখন কি হবে বলো? তখন চাঁদের আকর্ষণ যেমন এইখানে কাজ করতেছে, একই সাথে সূর্যের আকর্ষণও এই একই জায়গায় কাজ করতেছে। তখন দুই আকর্ষণ মিলে এইখানে কিন্তু একটা বিশাল জোয়ারের সৃষ্টি হবে। আর এইখানে বিশাল জোয়ার সৃষ্টি হওয়া মানে কি? বিপরীত পাশে কেন্দ্রাতিক শক্তিও বিশালভাবে কাজ করবে, তখন এইখানেও একটা বিশাল জোয়ার হবে। তার মানে সূর্য, চাঁদ, পৃথিবী যখন এই একই রেখায় অবস্থান করে, তখন সূর্য আর চাঁদের সম্মিলিত আকর্ষণ অনেক বড় জোয়ার তৈরি করে। এই বড় জোয়ারকে বলা হয় ভরা কটাল। এই পাশেও ভরা কটাল, এই পাশেও ভরা কটাল। আবার ধরো চাঁদ ঘুরতে 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 এই পাশে চলে গেল, তাতেও কিন্তু একই অবস্থা, সরল রেখায় আছে। তো চাঁদ এই পাশে আকর্ষণ করবে এবং এই পাশে কেন্দ্রাতিক কাজ করবে। একই রকম ভাবে সূর্য এই পাশে আকর্ষণ করবে, উল্টা পাশে সূর্যের জন্য কেন্দ্রাতিক কাজ করবে। তার মানে কি দুই পাশেই প্রবল জোয়ার হবে, তখন ওইটাকেও ভরা ভরা কটাল বলবে। তাহলে প্রবল জোয়ার কখন কখন হয়? যখন চাঁদ, পৃথিবী, সূর্য একই সরল রেখায় যখন অবস্থান করে। এটা কখন কখন ঘটে? যখন চাঁদ থাকে হচ্ছে পৃথিবী, যখন পৃথিবী থাকে চাঁদ এবং সূর্যের মাঝখানে, তখন এটা হচ্ছে কি পূর্ণিমা। এই সিচুয়েশনটাকে বলা হয় পূর্ণিমা। কারণ এই জায়গা থেকে সূর্যের আলোগুলো এই পাশ দিয়ে চাঁদের উপর পড়ে রিফ্লেক্ট হয়ে একেবারে পূর্ণ চাঁদ দেখা যায়। এটা হচ্ছে পূর্ণিমার সময়। পূর্ণিমার সময়ে ভরা কটাল হয়, প্রবল জোয়ার হয়। আবার যদি এটা ঘুরে ঘুরে এইখানে চলে আসে, তখন হচ্ছে অমাবস্যা। কারণ এই সূর্যের আলোর ফলে চাঁদের একটা ছায়া পৃথিবীতে পড়ে, ওখানে অন্ধকার থাকে। সো অমাবস্যার সময়ও ভরা কটাল হয়, পূর্ণিমার সময়ও ভরা কটাল হয়। আর যখন চাঁদ এইখানে থাকবে, তখন হয় মরা কটাল। অষ্টমী তিথিতে এই ঘটনা ঘটে। যখন এইখানে থাকে, তখনও হয় মরা কটাল। তাহলে আমরা কয় ধরনের জোয়ার পাইলাম বলো তো একটু? প্রথমত হচ্ছে আমরা মুখ্য জোয়ার পাইছি, তাই না? মনে আছে? প্রথমত আমরা মুখ্য জোয়ার পাইছি, যেটা চাঁদের সরাসরি মহাকর্ষ টানে হয়। দ্বিতীয়ত গৌণ জোয়ার পাইছি, যে চাঁদ যেখানে আকর্ষণ করে তার ঠিক বিপরীত পাশে যে জোয়ারটা হয় সেটা। আবার প্রবল পরিমাণে জোয়ার যেটা হয় পূর্ণিমা কিংবা অমাবস্যায়, তখন হয় হচ্ছে ভরা কটাল। আবার যখন অষ্টমী তিথিতে চাঁদ এবং সূর্য সমকোণে অবস্থান করে, তখন হয় হচ্ছে মরা কটাল। তার মানে আমরা জোয়ারের যেই ক্যাটাগরিগুলা সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বুঝে ফেললাম। ক্লিয়ার হয়েছে না? জোয়ার কাকে বলে, ভাটা কাকে বলে বুঝতে পারছো? আর হচ্ছে গৌণ জোয়ার, মুখ্য জোয়ার, ভরা কটাল, মরা কটাল, এটাও বুঝতে পারছো। সো প্রশ্ন কিন্তু আসে যে ভরা কটাল বা প্রবল জোয়ার কখন হয়? তখন লিখতে হয় পূর্ণিমা কিংবা অমাবস্যায়। বা চাঁদ, সূর্য, পৃথিবী যখন সমকোণে অবস্থান করে, তখন কি হয়? মরা কটাল হয়, মানে তীব্র জোয়ার হয় না। আবার চাঁদের সরাসরি আকর্ষণের জোয়ারটা হয়, এটার নাম কি? প্রত্যক্ষ জোয়ার। ঠিক আছে? ওকে, এরপরে কি আছে দেখো। এরপর আছে হচ্ছে মূলত জোয়ারের সময়। এই সময়টা হচ্ছে এইখানে একটা কমন একটা বিষয় আমরা বুঝবো, এরপরে এক্সাক্ট টাইমটা বুঝবো। এটা একটা কমন হিসাব, এটা কিন্তু ফাইনাল হিসাব না। সো অনেকেই হচ্ছে বলতে পারো যে ভাইয়া এটা তো একটু ভুল আছে। হ্যাঁ, এখানে একটু ভুল আছে আমি জানি, কারণ এখানে 6 ঘন্টা লেখা আছে। সো তোমরা যারা জানো তারা ইতিমধ্যে জানো যে এটা আসলে 6 ঘন্টা না, এটা হচ্ছে মূলত 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে? 6 ঘন্টা 13 মিনিট পর পর হচ্ছে মূলত জোয়ার এবং ভাটার ভিতরে পার্থক্যটা থাকে। এখন কেন 6 ঘন্টা পর পর জোয়ার এবং ভাটার ভিতরে পার্থক্য তৈরি হয়, এইটা আমাদেরকে একটু ক্লিয়ার করে বুঝতে হবে। দেখো, মনোযোগ দাও। এইটা বুঝতে পারলেই বাকি মানে জোয়ারের সবকিছু বোঝা শেষ। আমি হচ্ছে এখানে একটা পৃথিবী আঁকার ট্রাই করি। এইটা ধরো পৃথিবী, হুম? এটা পৃথিবী, আর হচ্ছে বা একটা চাঁদ আঁকাইতে হবে। চাঁদ সাদা কালার দিয়ে দিই। এটা হচ্ছে চাঁদ। বোঝার চেষ্টা করো, ধরো চাঁদ এখানে স্থির আছে।
মনে করো চাঁদ এখানে স্থির, তাহলে ঘটনাটা কি ঘটবে? চাঁদ এখানে স্থির দাঁড়ায় থাকা মানে হচ্ছে ঠিক চাঁদের নিচে এই জায়গাতে হচ্ছে জোয়ার সংঘটিত হবে। কি হবে? এইখানে হচ্ছে জোয়ার সংঘটিত হবে, এবং শুধু এইখানে জোয়ার হবে না, ঠিক এর বিপরীত পাশে এইখানেও জোয়ার সংঘটিত হবে। জোয়ার সংঘটিত হবে। তো চাঁদ মনে করো এখানে স্থির আছে, তার মাধ্যমে দুই পাশে দুইটা জোয়ার সংঘটিত হচ্ছে। আর যখন এইখানে জোয়ার হবে আর এইখানে জোয়ার হবে, তখন অটোমেটিক্যালি এইখানে আর এইখানে হচ্ছে ভাটা সংঘটিত হবে। এখন একটু বোঝার চেষ্টা করো যে চাঁদ স্থির দাঁড়ায় থাকলেও পৃথিবী কি স্থির দাঁড়ায় আছে? পৃথিবী কিন্তু ঘুরতেছে। একটু গভীর মনোযোগ দাও। মনে করো আমার কপালটা হচ্ছে চাঁদ। আমার কপালটা কি? আমার কপালটা হচ্ছে চাঁদ। এইখানে একদম টুকটাক দাঁড়ায় আছে, চুপচাপ, কোনো নড়াচড়া করতেছে না। ঠিক আছে? এইখানে আমার কপালটা চুপচাপ দাঁড়ায় আছে, কোনো নড়াচড়া করতেছে না। কিন্তু পৃথিবী কি করতেছে? ঘুরতেছে না পৃথিবী? পৃথিবী এই একটা চক্কর দেয় কতক্ষণ সময়ে? একটা চক্কর দেয় কমনলি 24 ঘন্টা সময়ে, তাই না? পৃথিবী এক চক্কর দেয় হচ্ছে 24 ঘন্টায়। যারা মেধাবী ইতিমধ্যেই কিন্তু মূল কাহিনীটা বুঝে ফেলছে, ধরে ফেলছে। মনে করো আমার কপালটা এখানে চুপচাপ চাঁদ দাঁড়ায় আছে, তার মানে চাঁদের ঠিক নিচে নিচে এখন মনে করো ইন্ডিয়া আছে। ইন্ডিয়াতে এখন জোয়ার হচ্ছে। এই ইন্ডিয়া একটা চক্কর দিয়ে আবার চাঁদের নিচে কতক্ষণ পরে আসবে? এক চক্কর কতক্ষণ সময় লাগে? 24 ঘন্টা। সো ইন্ডিয়া এখান থেকে ঘুরতে শুরু করবে, 24 ঘন্টা পরে সে আবার চাঁদের নিচে আসবে। তার মানে ইন্ডিয়াতে এখন যদি মুখ্য জোয়ার হয়, তাহলে স্বাভাবিকভাবে 24 ঘন্টা পরে ইন্ডিয়াতে আবারও মুখ্য জোয়ার হবে। কারণ তো একটা ও তো চক্কর দিয়ে, পৃথিবী তো থামে থাকতেছে না, একটা চক্কর দিচ্ছে না, মুখ্য জোয়ার হবে। এখন বোঝার চেষ্টা করো, চাঁদের ঠিক নিচেই হয় মুখ্য জোয়ার, আর ঠিক বিপরীত পাশে হয় হচ্ছে গৌণ জোয়ার, রাইট? এখন তুমি বুঝো যে পৃথিবী যদি একটা চক্কর দিতে যদি 24 ঘন্টা সময় লাগে, তাহলে একটা চক্করের অর্ধেক মানে কি বিপরীত পাশ পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে? 12 ঘন্টা। 12 ঘন্টা লাগবে। তার মানে ধরো ইন্ডিয়া এখন চাঁদের নিচে আছে, ইন্ডিয়াতে এখন মুখ্য জোয়ার হচ্ছে, মানে জোয়ার হচ্ছে। এই ইন্ডিয়াতে আবার কখন জোয়ার হবে? যখন ইন্ডিয়া ঠিক বিপরীত পাশে থাকবে তখন আবার জোয়ার হবে। ওটা কি? গৌণ জোয়ার হবে। আর এই বিপরীত পাশে যাইতে ইন্ডিয়া সময় লাগবে কতক্ষণ? ঠিক 12 ঘন্টা সময় লাগবে। তার মানে এখন ইন্ডিয়াতে জোয়ার হচ্ছে, তার মানে 12 ঘন্টা পরে ইন্ডিয়াতে আবার জোয়ার হবে। একটা মুখ্য জোয়ার, একটা গৌণ জোয়ার। কতক্ষণ বের হয়েছে? 12 ঘন্টা বের হয়েছে। এবার বোঝার চেষ্টা করো, ইন্ডিয়াতে এইখানে জোয়ার হচ্ছে, ইন্ডিয়াতে ভাটা হবে কখন? ইন্ডিয়া যখন এই পাশে চলে আসবে, মানে যখন ঠিক সরাসরি নিচের থেকে এই 90 ডিগ্রি পাশে যখন চলে আসবে, তখন হবে ইন্ডিয়াতে ভাটা। সো এই 90 ডিগ্রিতে যাইতে কতক্ষণ সময় লাগবে বলো তো? ওর যদি এক চক্কর মারতে 24 ঘন্টা লাগে, তাহলে এখান থেকে এইটুকু মানে কি টোটাল চক্করের 4 ভাগের 1 ভাগ, 6 ঘন্টা লাগবে। তার মানে এখন ইন্ডিয়াতে জোয়ার হচ্ছে, ঠিক 6 ঘন্টা পরে ইন্ডিয়াতে ভাটা হবে, কারণ 6 ঘন্টায় ইন্ডিয়া এখানে চলে যাবে। তার মানে ইন্ডিয়াতে এখন জোয়ার, 6 ঘন্টা পরে ভাটা, আরো 6 ঘন্টা পরে আবারও জোয়ার, আরো 6 ঘন্টা পরে আবার ভাটা, আরো 6 ঘন্টা পরে আবারও জোয়ার। তার মানে একটা জায়গায়, নির্দিষ্ট কোনো জায়গায় এখন জোয়ার হচ্ছে, 6 ঘন্টা পরে ভাটা হবে, আরো 6 ঘন্টা পরে আবার জোয়ার হবে। প্রথম জোয়ারটা হচ্ছে মুখ্য জোয়ার, দ্বিতীয় জোয়ারটা হচ্ছে গৌণ জোয়ার। ওই জোয়ারের আরো 6 ঘন্টা পরে আরেকটা ভাটা হবে, সেই ভাটার আরো 6 ঘন্টা পরে আরেকটা জোয়ার হবে। তার মানে কমন হিসাব, পৃথিবী যেহেতু 24 ঘন্টায় একটা চক্কর মারে, সেই হিসেবে আমরা দেখলাম যে 6 ঘন্টা পর পর জোয়ার এবং ভাটা সংঘটিত হয়। এটা হচ্ছে 6 ঘন্টার হিসাব, বোঝার জন্য। পিকচার আভি বাকি হ্যায়। চাঁদ কি স্থির? আমরা কি দিয়ে হিসাব করছি এতক্ষণ? আমরা হিসাব করছি চাঁদ স্থির ধরে, কিন্তু চাঁদ কি স্থির বলতো? চাঁদ কিন্তু স্থির না। টোটাল 27 দিনে, বা একেবারে যদি আমি মুন টু মুন কল্পনা করি, তাহলে 29.5 দিনে চাঁদ কি করে? চাঁদও হচ্ছে পৃথিবীর চারপাশে একটা চক্কর মারে। তার মানে 24 ঘন্টায় পৃথিবী এক চক্কর দিয়ে ফেলে।
এক চক্কর দিয়ে যখন ইন্ডিয়া যখন 24 ঘন্টায় এক চক্কর দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে, চাঁদ কি তখন ওই জায়গায় চুপচাপ দাঁড়ায় থাকবে? চাঁদ নিজে ঘুরতেছে না, ও তো কিছুটা ঘুরে যাবে। চাঁদের গতি কম, কারণ যেই চক্কর 24 ঘন্টায় মারতেছে ইন্ডিয়া, ওই একই চক্কর চাঁদ মারতেছে 29.5 দিনে। তার মানে 24 ঘন্টায় পৃথিবী এক চক্কর দেয়, তাহলে 24 ঘন্টায় চাঁদ কতটুকু যায়? মনে করো চাঁদ অত একটু একটু করে সরে যাচ্ছে, মনে করো 24 ঘন্টা পরে ইন্ডিয়া আবার ঘুরে আসছে তার আগের জায়গাতে, ও আইসে কি চাঁদকে তার উপরে পাবে? পাবে না, কারণ চাঁদ তো একটু একটু করে সরে গেছে। কতটুকু সরে গেছে? বলছে এইটুকু সে 13 ডিগ্রি পরিমাণ সরে গেছে। এই 24 ঘন্টা সময়ে ও 13 ডিগ্রি পরিমাণ সরে যায়। ধরো এই জায়গাটা ক নামক জায়গাটা 24 ঘন্টা পরে ঘুরে আবারও এই আগের জায়গায় আসছে। আসার পরে দেখতেছে চাঁদ আর সেই আগের জায়গায় নাই, কারণ চাঁদ তার গতিটা কেমন, প্রতি 24 ঘন্টায় সে 13 ডিগ্রি করে আগায় যায়। তো এখান থেকে সে 13 ডিগ্রি পরিমাণে আগায় চলে আসছে। 13 ডিগ্রি পরিমাণে কি করছে? আগায় চলে আসছে। তার মানে 24 ঘন্টা পরে কিন্তু ইন্ডিয়াতে আবার মুখ্য জোয়ারটা হবে না, কারণ সে তো এসে দেখছে চাঁদ উপরে নাই, চাঁদ একটু সরে গেছে। তার মানে এইটুকু যখন আবার সরে আসবে, তখনই কেবল তার উপরে জোয়ারটা হবে। আমরা কমনলি বুঝার জন্য 24 ঘন্টা হিসাব করছি, কিন্তু এখন আমাদের হিসাব করতে হবে 24 ঘন্টার সাথে এই 13 ডিগ্রি সরে আসতে কতক্ষণ সময় লাগে সেটা। প্রতি 1 ডিগ্রি সরতে কতক্ষণ সময় লাগে পৃথিবীর? 4 মিনিট সময় লাগে। আমরা জানি না 1 ডিগ্রি সমান কত মিনিট? 4 মিনিট। তার মানে 13 ডিগ্রির জন্য টোটাল সময় লাগতেছে 52 মিনিট। 13 ডিগ্রির জন্য টোটাল 52 মিনিট সময় লাগতেছে। তাহলে তুমি বোঝার চেষ্টা করো যে ইন্ডিয়া এখন চাঁদের নিচে আছে, এখানে এখন মুখ্য জোয়ার হচ্ছে। তাহলে আরেকবার এখানে মুখ্য জোয়ার হইতে কতক্ষণ সময় লাগবে? প্রথমে সে একটা চক্কর দিয়ে ঘুরে আসবে 24 ঘন্টা, এসে দেখবে চাঁদ একটু চলে গেছে, আবার সে চাঁদের নিচে আসার জন্য তাকে আরো 52 মিনিট সামনে আসতে হবে। তাহলে টোটাল 24 ঘন্টা 52 মিনিট পরে একটা জায়গায় পুনরায় মুখ্য জোয়ার হয়। তাহলে আমরা টোটাল হিসাবটা কত পাইলাম? 24 ঘন্টা 52 মিনিট। এইটা হচ্ছে টোটাল একটা সার্কেল। এবার এইটাকে আমরা ভাগ ভাগ করলেই বাকি হিসাব পেয়ে যাব। তাহলে একটা মুখ্য জোয়ার থেকে আরেকটা মুখ্য জোয়ার যদি 24 ঘন্টা 52 মিনিট হয়, তাহলে এর অর্ধেক সময়ের ভিতরে হয় একটা মুখ্য একটা গৌণ। তাহলে মুখ্য আর গৌণের ভিতরে পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। আর এই 12 ঘন্টা 26 মিনিটের ঠিক মাঝামাঝি জায়গায় একটা ভাটা হয়। তাহলে কত হলো? 6 ঘন্টা 13 মিনিট। তো একটা জোয়ার থেকে একটা ভাটার সময়ের ব্যবধান হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। আবার ওই ভাটা থেকে আরেকটা জোয়ার 6 ঘন্টা 13 মিনিট, আরেকটা 6 ঘন্টা 13 মিনিট। এই জন্য তুমি দেখবা, তুমি যদি এই বছর কক্সবাজারে যাও, গিয়ে তুমি হয়তো দেখবা যে সকাল 9টার দিকে জোয়ার হচ্ছে। তুমি 1 বছর পরে গিয়ে দেখবা যে সকাল 9টায় জোয়ার হচ্ছে না, জোয়ারের টাইমটা একটু একটু করে পিছায় গেছে, ওই যে 13 মিনিট করে পিছায় যাচ্ছে, পিছায় গিয়ে হয়তো এখন বিকালে জোয়ার হচ্ছে। এইভাবে ক্রমান্বয়ে ঘুরতে 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 থাকে। সো এই হচ্ছে মূলত আমাদের জোয়ার ভাটার সময়। বুঝতে পারছো? এইখানে হচ্ছে এক্সাক্ট টাইমটা বলা আছে, 6 ঘন্টা 13 মিনিট। দিনে 2টা জোয়ার হয়, 50 মিনিট মধ্যে এটা হচ্ছে 52 মিনিট আর কি। দিনে 2টা জোয়ার হয় এবং 2টা ভাটা হয়। তাহলে ক্লিয়ার হইলো এবার? আমার মনে হয় এর চাইতে ভালো করে এত অল্প সময়ে আর কোথাও বুঝতে পারবা না। একটু মাথা ঠান্ডা রাখলে সবকিছু বুঝতে পারবা। এখন দেখো জোয়ার ভাটার উপকারিতাগুলো কি, সেটা হচ্ছে আমরা সবাই জানি, বাট আমি 2-3টা লাইন বলেই শেষ করে দিব। একটা হচ্ছে লবণ উৎপাদন। জোয়ারের ফলে কি হয় জানো তো? জোয়ারের ফলে যখন সমুদ্রের পানিটা বেড়ে যায়, তখন ওই সমুদ্রের পানি বিভিন্ন খালের মাধ্যমে, নদীর মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রবেশ করে। ওই পানিটা আটকায় রেখে সেখান থেকে লবণ উৎপাদন করা হয়। ধরো বন্দরে জোয়ারের পানি যখন আসে, তখন ইজিলি জাহাজগুলো আসতে পারে। আবার জোয়ারের পানি যখন নেমে যায়, তখন জাহাজগুলো সেগুলো নেমে যাইতে পারে। আবার যে সমস্ত নদী
সমুদ্রে গিয়ে পড়ছে, ওইখানে জোয়ারের সময় পানি বাড়ে, ভাটার সময় নেমে যায়। এটা রেগুলার ২ বার করে ঘটে বইলা ওই নদীর মোহনায় চর পড়তে পারে না। ইজিলি নৌকাগুলো যাতায়াত করতে পারে। ধরো বিভিন্ন শীত প্রধান অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চল যেখানে হচ্ছে পানি জমে থাকলে বরফ হয়ে যাইতো, ওইখানে পানির এই জোয়ার ভাটার কারণে যে গতিশীলতা, এইটার ফলে সেই পানিগুলো জমে বরফ হইতে পারে না, বন্দর নৌ চলাচল উপযোগী থাকে। ধরো লন্ডনে যে টেমস নদী, ওইটার তীরে লবণ শিল্প গড়ে উঠেছিল এই জোয়ার ভাটাকে কাজে লাগায়। আরো কি কি আছে? জোয়ার ভাটার তো আরো বহুত বহুত ব্যাপার স্যাপার আছে, যেগুলো হচ্ছে আশা করি, আমার মনে হয় না তোমাদের। বিদ্যুৎ উৎপাদন করা। ভাটার সময় যে পানিটা স্রোত সহকারে দ্রুত নেমে যায়, ওই স্রোতটাকে কাজে লাগায় বিদ্যুৎ উৎপাদন করা হয়। সো উপকারিতা অপকারিতা এগুলো তোমরা এমনিতেই জানবা, সেগুলো নিয়ে আমি আর বেশি কথাবার্তা বলতেছি না। সো এই ছিল হচ্ছে টোটাল আলোচনা। আমার মনে হয় জোয়ার ভাটার মূল কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো সামনের পরীক্ষাতে তোমরা অবশ্যই এইটার একটা সুবিধা তোমরা আদায় করে নিতে পারবা, এবং যেকোনো সময় এই জোয়ার ভাটা সংক্রান্ত যেকোনো প্রবলেমের মেন উত্তর তোমরা এখান থেকেই পাবা। তবে হ্যাঁ, এটাই কিন্তু শেষ না। আমি এখানে মূল কনসেপ্ট আলোচনা করেছি। অবশ্যই তোমাকে এখন বই পড়তে হবে। বইয়ের ভিতরে যা যা আছে সেগুলো ভালো করে দেখতে হবে, এবং নিজে নিজে গ্লোব হাতে নিয়ে ম্যাপ দেখে দেখে ব্রেইনস্টর্ম করতে হবে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। সো ভূগোল এতটাও সহজ না যতটা আমরা আসলে মনে করি। সো বেস্ট অফ লাক। আশা করি এরকম মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে ক্লাস নিয়ে হাজির হবো, যাতে করে তোমাদের মূল কনসেপ্টগুলো রেগুলার ক্লিয়ার হয়। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে একটু দেখো, না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও, তারাও যাতে এটা আরামসে শিখে ফেলতে পারে। ঠিক আছে, বাই, দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে।